নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৪০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব লেখক মঞ্জিল সেনের লেখা ভিটে। মঞ্জিল সেন মূলত ছোটদের লেখার জন্যই বিখ্যাত ছিলেন। শুকতারা এবং নবকল্লোল ছাড়াও বহু ম্যাগাজিনে লিখেছেন ছোটদের জন্য বহু গল্প। সাহিত্য কীর্তির জন্য তিনি ভূষিত হয়েছেন নানা সম্মান ও পুরস্কারে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। শিশু সাহিত্যিক হিসেবে অল্প বয়সেই পীযূষের বেশ নাম হয়েছে। বিশেষ করে রোমাঞ্চের আর ভূতের গল্প ওর এখন খুবই জনপ্রিয়। সম্পাদকদের কাছ থেকে ওই ধরনের গল্পের জন্য প্রায় তারা আসে। গত বছর শিশু সাহিত্যের সেরা পুরস্কারও জুটেছে ওর ভাগ্যে। বাংলাদেশের রাজধানী ঢাকায় এবার ২ বাংলার শিশু সাহিত্যিক সম্মেলন হচ্ছে। পীযূষও আমন্ত্রিত হয়েছে। ওকে যাবার জন্য বারবার করে বলেছে সংগঠকরা। পীযূষ ঠিক করেছে যাবে। যাবার আরও একটা কারণ আছে। ওদের আদি বাড়ি ঢাকা জেলার বিক্রমপুরের এক গ্রামে। ছোটবেলা ও গ্রামেই ছিল, দেশ বিভাগের পরেও। যখন ওর ১০ বছর বয়স তখন ওর বাবা মা এদেশে চলে আসেন। ওর জ্যাঠামশাই আর জ্যাঠিমা কিন্তু আসেননি। তাদের ছেলে মেয়েও ছিল না। বাবাকে বলেছিলেন ভিটে ছেড়ে কোথাও যাবেন না। ওরা প্রথমে এসে রানাঘাটে শরণার্থীদের শিবিরে আশ্রয় নিয়েছিল। তারপর ওর বাবা একটু একটু করে যখন দাঁড়িয়েছিল, ঠিক তখনই তিনি মারা গেলেন। পীযূষের বয়স তখন ১৫। ওর এক মামা ছিলেন বারাসাতের সচ্ছল অবস্থায়। ওর হাত ধরে মা সেখানে নিয়ে এসেছিলেন। মামা মামিমা আদর করেই ওদের ঠাঁই দিয়েছিলেন। বাবা বেঁচে থাকতে জ্যাঠামশাইয়ের সঙ্গে চিঠির আদান প্রদান ছিল। বাবার মৃত্যুর সংবাদও তাকে দেওয়া হয়েছিল, কিন্তু খুব দুঃখ করে চিঠি লিখেছিলেন। তারপর আস্তে আস্তে চিঠি লেখা বন্ধ হয়ে যায়। শৈশব আর বাল্যের স্মৃতি আজও অটুট আছে পীযূষের মনে। ওখানে খেলার মাঠ, পুকুর, গাছগাছালি কি না ছিল। ওর বন্ধুরা শওকত, জওহর, আব্বাস, রহমান সবাই চোখের জল ফেলেছিল ওরা যখন চলে আসে। যাকে বলে ছায়া সুনিবিড় শান্তির নীড়, তাই ছিল ওদের গ্রাম। সাম্প্রদায়িকতার বিষ ওখানে ছড়ায়নি, বরং গায়ের মুসলমানরাই হিন্দুদের বুক দিয়ে আগলে রাখত। কিন্তু আশেপাশের গায়ের মানুষেরা গোলমাল পাকাবার চেষ্টা করেছিল, তাই ওর বাবার ভরসা করতে পারেনি। দেশ ছেড়ে চলে এসেছিলেন। বাবা মারা যাবার পর ২০টা বছর কেটে গেছে। পীযূষ মামা বাড়িতে থেকেই কলেজে পড়া শেষ করেছিল। ভালো ছাত্র ছিল। তারপর BCS পাশ করে হাকিম হয়েছে। সেই সঙ্গে চলছে সাহিত্য চর্চা। সাহিত্যে ছোটবেলা থেকেই ওর ছিল অনুরাগ। এতদিন পরে বাংলাদেশে যাবার সুযোগ পেয়ে ওর আনন্দেই হয়েছিল। নিজেদের ভিটে একবার ঘুরে আসবে, জ্যাঠামশাই আর জেঠিমার সঙ্গেও দেখা করে আসবে। কতদিন তাদের কোনো খবর নেই। কেমন আছেন কে জানে। জেঠিমাকেও বলতো বড় মা। তিনিই ওকে কোলে পিঠে করে বড় করেছিলেন। আর জ্যাঠামশাই তো ওর ব্যাপারে স্নেহে অন্ধ ছিলেন। জ্যাঠামশাইয়ের বয়স বোধহয় এখন ৭৫ হবে, আর জেঠিমার ৬৫-র কাছাকাছি। ওর মায়েরই তো বয়স প্রায় ৬০ হয়েছে। ওর বাংলাদেশ যাবার কথা শুনে মা খুব খুশি হলেন। তিনিও সঙ্গে যেতে চাইলেন, কিন্তু পীযূষ যাবে একটা দলের সঙ্গে। ঢাকায় সম্মেলনের মধ্যে সময় করে ঘুরে আসবে গ্রাম। তাছাড়াও এখন দায়িত্বপূর্ণ পদে আছে। ছুটিও বেশি নিতে পারেনি, মাত্র কয়েকদিনের। মা কিন্তু জেঠু আর জেঠিমার জন্য সুটকেস ভরে জিনিসপত্র গুছিয়ে দিলেন। পশ্চিমবাংলা থেকে শিশু সাহিত্যিকের যে দলটা যাচ্ছিল, তারা প্রায় প্রত্যেকেই প্রত্যেকের পরিচিত। তাই বেশ আড্ডার পরিবেশটায় পথ কেটে গেল। ঢাকায় ওদের অভ্যর্থনার ত্রুটি ছিল না।
দুই দেশের শিশু সাহিত্যিকরা যেন ঘরোয়া পরিবেশে মিশে গেলেন। খুব ভালো লাগলো পীযূষের। মাতৃভাষা যাদের এক, তাদের মধ্যে একটা অন্তরঙ্গ আন্তরিকতা আপনা থেকেই গড়ে ওঠে। ভাষা যত সহজে পরস্পরকে কাছে টানে, আর কিছু বোধহয় তা পারে না। সম্মেলনের দ্বিতীয় দিন ছিল গল্প পড়ার আসর। উদ্যোক্তাদের অনুরোধে পীযূষ একটা ভূতের গল্প পড়ল, তবে গা ছমছম করা ভূতের গল্প নয়, বেশ মজার এক ভূতের গল্প। শ্রোতারা সবাই খুব হাততালি দিয়েছিল। তৃতীয় দিন ওদের লঞ্চে বুড়িগঙ্গা নদী বেড়াবার ব্যবস্থা হয়েছিল। সারাদিনের প্রোগ্রাম, লঞ্চেই মোগলাই খানার ব্যবস্থা। পীযূষ ঠিক করল এই ফাঁকেও নিজের গ্রাম ঘুরে আসবে। রাতটা জ্যাঠামশাই আর জেঠিমার কাছেই কাটাবে। সকালে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবে, আর তারপর বেলা 10টা নাগাদ ওখান থেকে আবার রওনা দেবে। সম্মেলনের চতুর্থ দিন বক্তৃতা, কবিতা পাঠ আর সমাপ্তি উৎসব। তাতেও উপস্থিত না থাকলেও ক্ষতি নেই। পরের দিন পশ্চিমবাংলার অতিথিদের ফেরার পালা, তাদের সঙ্গে ফিরতে পারবেও। সকাল 10টার মধ্যে লুচি আর আলুর দম খেয়ে ও বেরিয়ে পড়ল। নৌকা করে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ছোটবেলায় এই খাল বিল দিয়ে নৌকা করে যেতে ওর কি মজাই না লাগতো। কত জায়গায় কচুরি পানা সরিয়ে সরিয়ে নিয়ে যেত নৌকা। কি করে যে পথ চিনে যেত সেটা ওর কাছেও ছিল একটা বিস্ময়। নৌকায় আরও যাত্রী ছিল, কয়েকজনের সঙ্গে আলাপও হলো। কথায় কথায় ও বলল পশ্চিমবাংলা থেকে শিশু সাহিত্য সম্মেলনে যোগ দিতে এসেছে। ফিরে যাবার আগে নিজের গ্রাম ঘুরে যাবার ইচ্ছাটা ছাড়তে পারেনি। যাত্রীদের মধ্যে একজন ছিলেন স্কুল মাস্টার, বাংলা পড়ান। তিনি যাবেন ওদের গ্রাম ছাড়িয়ে আরও দুটো পরের গ্রামে। তিনি ওর পরিচয় শুনে বললেন, ও আপনার বই পড়েছি, আন্দামানের বিভীষিকা বইটা আমার বাড়িতেই আছে। কি সাসপেন্স করেছেন ভাই, চমৎকার বই। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনার পিতৃপুরুষের ভিটায় আপনি এখন পরদেশী। দেশটা ভাগ কইরা কার যে উপকার হইল খোদাই জানেন। স্বাধীনতার কি মূল্যই না আমাগো এখন দিতে হইতেছে। ভদ্রলোকের নাম ইমানুল হক। দুপুরে তিনি পীযূষকে না খাইয়ে ছাড়লেন না। অনেকটা পথ যেতে হবে। বড় বড় পার্শে মাছের ঝোল দিয়ে ভাত, যেমন টাটকা মাছের স্বাদ তেমন রান্না। সন্ধ্যের মুখে ও গ্রামের নদীর ঘাটে নামিয়ে দিল মাঝি। ও একাই নামলো ওখানে। কাল এই নৌকাটাই আবার ফিরে যাবে। মাঝিকেও বলে রাখলো ঘাটেও থাকবে, ওকে যেন তুলে নেয়। ইমানুল হকের কাছে বিদায় নিয়ে ও বলল, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো, ঠিক যেন আপনজন। ইমানুল হক মৃদু হেসে বললেন, আল্লাহ আপনাকে দোয়া করবেন। নৌকা ছেড়ে দিল। সুটকেসটা হাতে নিয়ে পীযূষ হাঁটা দিল। এত বছর পরেও এদিকটার কোনো পরিবর্তন হয়নি। পথ চিনে যেতে ওর একটুও কষ্ট হলো না। এই নদীর ঘাটে ওরা বন্ধুরা কত বেড়াতে এসেছে। ছবির মতো সবকিছু ভেসে উঠছে ওর মনে হয় না। সন্ধ্যা হয়ে গেছে, তাই ও একটু তাড়াতাড়ি পা চালানো। গ্রামের বাড়িগুলো একটু ছাড়া ছাড়া, তবু ও ঠিক পথ চিনে বাড়ির সামনে এসে দাঁড়ায়। সদর দরজা বন্ধ। চারপাশে অন্ধকারে জোনাকি পোকা মিটমিট করে চলছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, বড়মা, ও বড়মা। কয়েকবার ডাকাডাকির পর সদর দরজা খুলে গেল। অন্ধকারে আবছা এক পুরুষ মূর্তি বলল, কে? আমি পীযূষ, খোকা। জ্যাঠামশাই। খোকা? পুরুষ কণ্ঠে যেন অপার বিস্ময়। হ্যাঁ জ্যাঠামশাই, আমি ঢাকায় এসেছিলাম, ভাবলাম একবার তোমাদের দেখে যাই। খোকা আইছে? অগো শুনছ, আমাগো খোকা আইছে। উত্তেজনা আর আনন্দে গলা কাঁপছে। একটা কুপি হাতের দোরগোড়ায় এসে দাঁড়ালেন লাল পেড়ে শাড়ি, পাকা চুল এক মহিলা।
পীযূষের জেঠিমা। বড় মা। পীযূষ এগিয়ে গিয়ে ওদের প্রণাম করতে ওরা দুপা পিছিয়ে গেল। জেঠিমা বললেন, ডাক ডাক, এই বস সন্ধ্যায় প্রণাম কইরা কাম নাই, অমঙ্গল হইব। তুমি যে আমাগো দেখতে আইছ এই ঢের, আজকাল কেই বাকারে মনে রাখি ও। জেঠিমার গলায় অভিমানের সুর। আসলে বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট গেছে গো বড়মা। পীযূষ বলল, তোমরা তো আর সব জানো না। না জানলেও বুঝি কি আর নাই। এবার জ্যাঠামশাই বললেন, কিন্তু আমাগো কারণের কিছু আছিল না। আমরা বুড়ো বুড়ি এখানে বইসা বইসা শুধু কপাল ছাপড়াইছি। আরে ভিতরে আইতে কহ। জেঠিমা আবার বললেন, বাইরে খাড়া রাখিয়া কথা কইবা নাকি? আরে খোকা ভিতরে আয়। ওরা দুজন দরজা থেকে সরে দাঁড়ালেন। পীযূষ ঘরে ঢুকল। টিন টিন কুপির আলোয় ঘরের ভেতর কিছুই দেখা যাচ্ছে না। তবু ওর মনে হলো ঘরটা যেন অপরিষ্কার। ওর বড় দুঃখ হলো, এই বয়সে একা একা জেঠিমা জ্যাঠামশাই মাটি কামড়ে এখানে পড়ে আছেন, দেখাশোনা করবার কেউ নেই। কেমন করে দিন চলে কি জানি। জ্যাঠামশাইয়ের পরনের ধুতিটা জ্যাঠিমার শাড়িটায় মলিনতার ছাপ। তোমাদের জন্য মা অনেক জিনিস পাঠিয়েছে। ও সুটকেসটা মাটিতে রেখে খুলতে খুলতে বলল, জ্যাঠামশাই তামাক খেতে ভালোবাসেন, তাই আম্বুরি তামাকও দিয়ে গেছেন। কথাটা বলে ও মুখ তুলে তাকালো, আর কেমন যেন একটা হোঁচট খেল। জ্যাঠামশাই আর জেঠিমা ওদিকে অমন করে তাকিয়ে আছেন কেন? দুজোড়া চোখ যেন জলজল করছে। বোধহয় ওর মনের কথা বুঝতে পেরেই জেঠিমা বলে উঠলেন, তোরে দেখতেছি রে খোকা, চক্ষু ভইরা দেখতেছি। সেই 10 বছরের পোলাডাহা আজ কত বড় হইছে। আইলি যদি, আরো আগে আইলিনি কেন? তোরে লইয়া কত আনন্দ করতাম। এখন যে আমাগো কিছুই নাই। তার জন্য ব্যস্ত হতে হবে না বড় মা, পীযূষ বলল। আমার রাত্রে না খেলেও চলবে, পেট ভরাই আছে। আগে আসার সুযোগ হয়নি, এখনো তো এটা বিদেশ, ইচ্ছে করলেই আসা যায় না। ও বিদেশ? জ্যাঠামশাই এবার বললেন, এই দেশের লাইগায় তো সূর্য সেনেরা প্রাণ দিচ্ছিলেন। থাক থাক, ও সব কথা এখন থাক। জেঠিমা বাধা দিয়ে বললেন, শোনো খোকা, তুই পুকুর ঘাটে গিয়া হাত মুখ ধুই আয়। এই এই কুপিটা লইয়া যা, আর আসনের সময় শওকতের লগে দেখা কইরা আসিস। তোর কথা কতবার কয়, এতদিনেও ফইলে নাই তোরে। আমি রান্না বসাইয়া দিতেছি। তুই কই মাছ খাইতে ভালোবাসিস, তাই রাঁধুম। তুমি ব্যস্ত হও না বড় মা, পীযূষ বাধা দিয়ে বলল। তোর বড় মায়ের কি ভিখারিনী ভাবতেছ খোকা? জেঠিমা অভিমানের কণ্ঠে বললেন, এতকাল পরে তুই আইছিস, তোরে এক মুঠো ভাত আর মাছ খাওয়াতে পারুম না? না না, আমি সে কথা মনে করে বলিনি বড় মা, পীযূষ তাড়াতাড়ি বলে উঠল। ঠিক আছে, আমি পুকুর ঘাট হয়ে আসছি। আমার কাছে টর্চ আছে, কুপি লাগবে না। আসার সময় শওকতের সঙ্গেও দেখা করে আসবো, ওকে এমন চমকে দেব না। জোরে জোরে হেসে উঠল পীযূষ। তোমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো, আমি বেশি দেরি করব না। কাল 10টার আগেই কিন্তু নৌকার ঘাটে পৌঁছাতে হবে। ও চলে গেল। ভালো করে হাত মুখ ধুয়ে ও চলল শওকতের বাড়িতে। ওদের বাড়িটাই সবচেয়ে কাছে, আর শওকতই ছিল ওর প্রাণের বন্ধু। বাড়ির সামনেই ঘরে একটা পেট্রোম্যাক্স চলছিল। ঘরে উজ্জ্বল আলো। পীযূষ বাইরে থেকে ডাকল, শওকত। ঘরের ভেতর থেকে একজন বেরিয়ে এলো।
পরনে লুঙ্গি, গায়ে একটা ফতুয়া, একটু কালো মোটাসোটা চেহারা, কোঁকড়া চুল। শওকত আছে? আপনারে তো চিনতে পারলাম না। পীযূষ কিন্তু চিনেছিল। ওই কোঁকড়ানো চুল দেখেই চিনেছিল। হাসি মুখে বলল, আরে আমি পীযূষ। পীযূষ? হ্যাঁ রে হ্যাঁ, তোর ছেলেবেলার বন্ধু পীযূষ, চিনতে পারছিস না? এবার শওকত এক লাফে মাটিতে নেমে ওকে প্রায় বগল দাবা করে ঘরের ভেতরে নিয়ে এলো। তারপর চেঁচিয়ে বলল, এ আব্বা, আম্মা, দেখা যাও কেডা আইছে। ওর চিৎকারে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। শওকত ওর পরিচয় দিতেই ওদের মুখেও হাসি ফুটে উঠল। পীযূষ এগিয়ে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারপর শুরু হলো প্রশ্নবাণ। কোথায় আছে, কি করছে, মা কেমন আছে, এখানে কি করতে এসেছে, এইসব একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিয়ে সবার শেষে পীযূষ বলল, ঢাকায় যখন এসেইছি ভাবলাম একেবারে এখানেও ঘুরে যাই, সবার সঙ্গে দেখা হবে। তা তোর মালপত্র কই? শওকত বলল, হাত তো খালি দেখতেছি। কেন? বাড়িতে রেখে এসেছি। জেঠিমা তো বললেন পুকুরে হাত মুখ ধুয়ে আয়, আর আসার আগে শওকতের সঙ্গে দেখা করে আসবে। শওকতের মুখ কেমন যেন একটা ছায়া পড়ল। তাকালো ওর মা বাবার মুখের দিকে। তারপর বলল, চাচির লগে দেখা হইছে? হ্যাঁ, কেন হবে না? পীযূষ অবাক হয়ে বলল, জ্যাঠামশাই জেঠিমা দুজনের সঙ্গেই ছিল, ওদের চেহারা কিন্তু তেমন বদলায়নি। শওকতের মা ওকে হাত ধরে বসালেন, গায়ে হাত বোলাতে লাগলেন। কি ব্যাপার বলো তো? পীযূষ বলল। ব্যাপারটা হইল কি? গলা খাঁকারি দিয়ে শওকত বলল, তোর জ্যাঠামশাই আর জ্যাঠাইমারে 15 বৎসর আগে আমরা এই শ্মশানে দাহ করছি। আপনজন কই তো আর কেউ আছিল না। কি বলছিস তুই? পীযূষ যেন আকাশ থেকে বলল। হ্যাঁ, তোর আব্বার খবরটা পাইবার পরে অক শরীর ভাঙা পড়েছিল, কয়েকটা বৎসর বাহিচা ছিলেন। তোর কথা খুব কইতেন। মরণের আগে একবার তোরে চোখে দেখবার পরও সাধ হয়েছিল। কিন্তু আমি যে একটু আগেই তাদের সাথে কথা বলে এলাম। পীযূষ যেন বিশ্বাসই করতে চায় না। ঠিক আছে, আমার লগে চ। একটা লণ্ঠন হাতে নিয়ে শওকত চলল, পীযূষ তার পেছন পেছন। বাড়ির সদর দরজা বন্ধ। শওকত ঠেলা মারতেই খুলে গেল, আর লণ্ঠনের আলোয় এক রাশ ধুলো মাটি থেকে শূন্যে ভাসতে লাগলো। ভেতরটা খুটখুটে অন্ধকার। শওকতের হাতের আলো পড়ল মাটিতে পড়ে থাকা সুটকেসটার ওপর। ওটা খোলা অবস্থায় সেইভাবেই পড়ে আছে। শওকত ওকে নিয়ে সব ঘরে গেল। কোথাও জ্যাঠামশাই বা জেঠিমা তাদের চিহ্নমাত্র নেই। সুটকেসটা বন্ধ করে হাতে তুলে নিয়ে শওকত বলল, আমারও ঘরে চ। বিমূঢ়ের মতো ওকে অনুসরণ করল পীযূষ। কিছুই যেন ওর মাথায় ঢুকছে না। ওর আসার খবর পেয়ে পুরনো বন্ধুরা দেখা করতে এলো, কিন্তু পীযূষ কারোর সঙ্গে ভালো করে কথাটাও বলতে পারল না। একটা অপরিসীম দুঃখে ওর বুকের ভেতরটা যেন ভারী হয়ে উঠছে। পরদিন সকালে শওকতের মা বাবার কাছে বিদায় নিয়ে ও নৌকায় ঘাটের দিকে হাঁটা দিল। যাবার আগে একবার নিজেদের বাড়ি ঘুরে গেল। রাত্রে বুঝতে পারেনি, দিনের বেলা বাড়িটা দেখে ও আঁতকে উঠল। একটা পুরো বাড়ি ছাড়া আর কিচ্ছু মনে হয় না। এখানে ওখানে ভেঙে পড়েছে, বাসের উপযোগীও নয়। তারই দোরগড়ায় ও কপাল ঠেকিয়ে প্রণাম করল। এটাই যে ওর পূর্বপুরুষের ভিটে। শওকতও ওর সঙ্গে ছিল। নৌকোয় ওঠার আগে ওর হাত দুটো ধরে শওকত বলল, আমাগো ওপর রাগ লইয়া যাস না পীযূষ। এতকাল ধরে
এখন বুঝতাছি এটা ভালো হয় নাই, ভাগাভাগি রক্তারক্তি। ইহার লাইগাই কি আমাকে আল্লাহ আর তোকে ভগবান আমাদের সৃষ্টি করেছিলেন? সারাটা পথ ওই কথাটাই কানে বাজতে লাগলো পীযূষের, আর ভেসে উঠতে লাগলো জ্যাঠামশাই আর জেঠিমার মুখ। একটা কান্না ওর বুক ঠেলে আসতে চাইছে।